দাম শব্দের অর্থ জানা আছে। দাম মানে কি? মূল্য। তো এই দাম আমরা কখন ইউজ করি? যখন বাজারঘাট করি, সবজি বা অন্য কোনো জিনিসপত্র যখন কিনি তখন কিন্তু দাম শব্দটা ইউজ করি, যে এটার দাম কত বা এটার মূল্য কত ইত্যাদি। ইংরেজিতে বলা হয়ে থাকে প্রাইস। তো এমন কিছু সম্পর্ক থাকে যেগুলো বাজারের দ্রব্যের সাথে তো তুলনা করা যায় না, বরং সেই সমস্ত সম্পর্কের যে মূল্য অর্থাৎ যে দাম, সেটাও কিন্তু মানুষ নির্ধারণ করতে পারে না। আমাদের আলোচ্য যেটা গল্প রয়েছে, অবশ্যই সেটা ছোট গল্প। দাম লিখেছেন প্রখ্যাত সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়। এই গল্পটা যখন আমরা সম্পূর্ণরূপে পড়ব তখন আমরা জানব যে এমন কিছু সম্পর্ক, যার মধ্যে অন্যতম ছাত্র আর শিক্ষকের সম্পর্ক, যেই সম্পর্কটা এত সুমধুর হয়ে ওঠে যেটা কোনো কিছুর মূল্যের সাথে কিন্তু নির্ধারণ করা কোনো মতেই সম্ভব হয়ে পড়ে না কারোর পক্ষে। খুব সুন্দর একটা গল্প লেখক লিখেছেন। আর নারায়ণ গঙ্গোপাধ্যায়, এই যে এই নামটি, নারায়ণ কিন্তু তার সম্পূর্ণ নাম নয়, নারায়ণ হচ্ছে একটা উপাধি। তাহলে তার আসল নামটা কি? আসল নাম হচ্ছে তারকনাথ গঙ্গোপাধ্যায়। ইনি 1918 সালে অবিভক্ত দিনাজপুর জেলায়, যেটা বর্তমানে বাংলাদেশে রয়েছে, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। বিখ্যাত কার্টুন টেনিদা, আমরা প্রত্যেকেই নাম শুনেছি, সেই টেনিদার যে চরিত্রটা এই নারায়ণ গঙ্গোপাধ্যায় রচনা করেন। বোঝা গেছে এতটুকু? আলোচ্য গল্প দাম, যেটা নেওয়া হয়েছে লেখকের এক্সিবিশন শীর্ষক গল্প সংকলন থেকে, যেটা প্রকাশিত হয় 1365 বঙ্গাব্দে। বাংলার সাল বললাম, 1365 বঙ্গাব্দে এটা প্রথম প্রকাশিত হয়। তো লেখক কি বলছেন দেখা যাক। এখানে গল্পকথকের যে নামটা আমরা পাবো, শুরুর দিকে পাবো না, শেষের দিকে মাঝখানে পাবো। গল্পকথকের নাম হচ্ছে সুকুমার। এই সুকুমার গল্পকথক গল্পটা বলছেন। ওকে, ছাত্র জীবনে কেমন কি ঘটনা ঘটেছে এবং তার শিক্ষকের সাথেই বা কিরকম ঘটনা ঘটেছিল না ঘটেছিল ইত্যাদি দাম গল্পে তিনি তুলে ধরেছেন। কি বলেছেন দেখা যাক। গল্পকথক সুকুমার বলছেন, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক। এখানে ভদ্রলোককে, ভদ্রলোক হচ্ছে গল্পকথকের অঙ্কের মাস্টার মশাই। আমাদের অঙ্ক কষাতেন, আশ্চর্য পরিষ্কার মাথা ছিল। যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করেছি, পণ্ডশ্রম বলতে বোঝায় খেটে সময়টা নষ্ট করা, এটাকে বলা হয় থেকে পণ্ডশ্রম। একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, তারপরেই এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো ঘড়ি। হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটা তুলে নিতেন। একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম, ছবির মতন অঙ্কটা সাজিয়ে দিয়েছেন। আন্ডারলাইন হবে, ছবির মতন অঙ্কটা সাজিয়ে দিয়েছেন। কোথা থেকে নেওয়া হয়েছে লাইনটি? কিভাবে সাজিয়েছেন অঙ্ক। তার মানে কি বুঝলাম? গল্পকথক সুকুমার তিনি বোঝাতে যাচ্ছেন আমাদের গল্পের মাধ্যমে, দাম গল্পের মাধ্যমে বোঝাতে যাচ্ছেন, তিনি যখন অঙ্ক কষতেন তার অঙ্ক বিষয়টা কিন্তু খুব একটা ভালো লাগতো না। এমনকি সুকুমারের পাশাপাশি ক্লাসের যে সহপাঠীরা ছিল কেউই কিন্তু অঙ্ক সাবজেক্টটা খুব একটা পছন্দ করতেন না। বোঝা গেছে? তো এই অঙ্ক পছন্দ না করার দরুন তারা ঘন্টার পর ঘন্টা সময়টা নষ্ট করেছে, কাটাকুটি হয়তো করেছে বা বুঝতে পারেনি ইত্যাদি। কিন্তু যখন অঙ্কের মাস্টার মশাইয়ের হাতে পড়তো আর স্কুলের ব্ল্যাকবোর্ডে যখন অঙ্ক তিনি বোঝাতেন, তখন কিন্তু সেই মাস্টার মশাই খুব সহজ সরল ভাবেই অঙ্কটা কিন্তু কষে ফেলতেন। কিন্তু বাদ বাকি যে ছাত্ররা, ওরা কি হা করে বা একটা বোরিংনেস তাদের মধ্যে কাজ করত। কারণ আমরা প্রত্যেকের, বেশিরভাগের যদি জিজ্ঞাসা করা যায় অঙ্ক কেমন লাগে, স্যার অঙ্ক বহুত কঠিন, অঙ্ক ভালো লাগে না, ধুর অঙ্ক, তাই তো?
তোরা তো সম্মতি দিবি, হ্যাঁ তো বলবি, তাই না? এই তো বাহ, রোহান দিয়ে দিয়েছে, গুড। অর্পিতা কেমন লাগে অঙ্ক? মোটামুটি, আচ্ছা। অঙ্ক বুঝতে পারলে ভালো লাগে, অঙ্ক আবার মিলতে গেলেও ভালো লাগে। হুম, বিশেষ করে ইকুয়েশন গুলো, তাই না? LHS ইকুয়াল টু RHS, প্রুভড। আহ, 5-এ 5, 3-এ 3। যাই হোক, পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ। এখানে ওর বলতে অঙ্কের মাস্টার মশাইয়ের কথা বলা হচ্ছে, কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না, মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে, অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক, আর সঙ্গে সঙ্গেই তার উপর খড়ি বুলিয়ে চলেছে। ব্যাপারটা কি? গল্পকথক সুকুমার বোঝাতে যাচ্ছেন, যখন বোর্ডে অঙ্কের টিচার যেত অঙ্ক কষতে, যেন মনে হতো অঙ্কের টিচারের বোর্ডের মধ্যে ছাপ তোলা আছে, ওই ছাপের মধ্যেই নাকি হাতটা বুলাতো বা ডিপ করে লিখতো, তখনই বোর্ডের মধ্যে ফুটে উঠতো আর ফটাফট ফটাফট অঙ্কটা কষে ফেলতো। ওকে, কিন্তু এরকম কি সম্ভব কোনো টিচারের পক্ষে? কোনো টিচারের পক্ষে কিন্তু সম্ভব না। এটা সুকুমার যেহেতু অঙ্ক ভালো পারে না বা অঙ্ক পছন্দ করে না, তাই এটা একটা মনে হচ্ছে তার। এরপর কি বলেছে, অঙ্কে যারা 100-র মধ্যে 100 পায় ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো। তটস্থ বলতে বোঝায় ভয় পাওয়া। আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদদের টেনে টুনে কুড়িয়েও উঠতে চাইতো না, অঙ্ক বিশারদ যে অঙ্ক ভালো পারে, কিন্তু এখানে গল্পকথক ঠাট্টা করেই বলেছে যে আমরা বিজ্ঞ পণ্ডিত, অঙ্ক খুবই পারি, অঙ্ক বিশারদ আমরা, টেনে টুনেও কুড়িয়েও উঠতে চাইতো না। হয়তো 20-তে পাস, অনেকের ধারণা থাকে না, আমার ভয় লাগছে না পড়তে, 5 মার্কস পেলেই আমার যথেষ্ট, ওটা আমার 100-তে 100-র সমান। হয়তো মনে এক একজনের কি নির্ঝর, বাহ। তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে। প্রকাণ্ড হাতের প্রচন্ড চড় খেয়ে মাথা ঘুরে যেত, মারতো, বকাঝকা করতো, কিন্তু কাঁদবার জো ছিল না, কিন্তু কেউ কাঁদতে পারতো না তার সামনে। কাঁদতে গেলে হয়তো আরো বেশি গালাগালি করতো, এরকম। চোখে এক ফোঁটা জল ফেললেই, জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন, পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার উপর কাঁদতে লজ্জা করে না? এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবো কিন্তু। ভয়টাই দেখাতো, তুই ছেলে হয়ে কাঁদছিস, লজ্জা করে না? তাও আবার অঙ্কের জন্য? ধাক্কা মেরে কিন্তু পা ছুঁড়ে একদম পুকুরের জলে ফেলে দেবো, ভালো লাগবে? ভয়টাই দেখাতো, গাল টাল দিত। তা উনি পারতেন, ওর চড়ের জোরেই আমরা আজ আন্দাজ করে নিয়েছিলাম। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টার মশাই। আন্ডারলাইন হবে, এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টার মশাই। কোন অঘটনের কথা বলা হয়েছে এখানে? মাস্টার মশাই, কোন মাস্টার মশাইয়ের কথা বলা হয়েছে? কোশ্চিন আসতে পারে, কোন মাস্টার মশাইয়ের কথা বলা হয়েছে? দাম গল্পের কথক সুকুমারের অঙ্কের মাস্টার মশাইয়ের কথা বলা হয়েছে। পারবি তো লিখতে? ওকে। বলতেন, প্লেটোর দোরগোড়ায় কি লেখা আছে জানিস? প্লেটোকে, প্লেটো হচ্ছে গ্রিক দার্শনিক, ওর দোরগোড়া মানে দরজার সামনে কি লেখা আছে জানিস? উত্তর আসছে কি, যে অঙ্ক জানে না তার সেখানে প্রবেশ নিষেধ। ধর, অঙ্ক জানুক বা না জানুক আমাদের কি, তাই না? সুকুমার ভাবছে। এবার দেখ কি বলছে, স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে, যদি সেখানে যেতে চাস তাহলে ডট 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 অঙ্ক কর। হয়তো এটাই বোঝাতে যাচ্ছে, স্বর্গে কে না যেতে চায়, একটা ভয় দেখাচ্ছে। স্বর্গের দরজাতেও কি ওই কথাতেও লেখা রয়েছে যে অঙ্ক করাটা জরুরি, অঙ্ক যে জানে না তার এখানে প্রবেশ নিষেধ। ভাব, মরার পর যদি হচ্ছে স্বর্গে এরকম যদি লেখা থাকে, 90% মনে হয় যাবে না। কি অর্পিতা, ঘুম পাচ্ছে? আচ্ছা, স্বর্গ টর্গের কথা পরে হবে, হ্যাঁ পরে ভাববি, গল্পের মধ্যে আই। বলছে স্বর্গের খবরটা মাস্টার মশাই কোত্থেকে জোগাড় করলেন? তিনিই জান, কারণ মাস্টার মশাই তো স্বর্গে যাননি। কিন্তু আমাদের কাছে এই স্বর্গের ব্যাপারটা কিভাবে তিনি প্রকাশ করলেন, সেটাই আশ্চর্য লাগছে। প্লেটোকে
তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে? এ নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাইনি, আন্ডারলাইন হবে। এ নিয়ে আমরা কোনোদিন মাথায় ঘামাইনি। কোন কথার কোন কথার এখানে বলা হচ্ছে, কোন কথা এখানে গল্পকথক মাথা ঘামায়নি। তাছাড়া যে স্বর্গে পা দিয়েই জ্যামিতির এক্সট্রা কষতে হবে কিংবা স্কোয়ার মেজরের অঙ্ক নিয়ে বসতে হবে, সে স্বর্গের চাইতে লক্ষ যোজন জুড়ে থাকায় আমরা নিরাপদ বোধ করত। স্কোয়ার মেজরের অঙ্ক কি? পরিমিতি, পরিমিতির অঙ্ক। ম্যাট্রিকুলেশন হচ্ছে মাধ্যমিকের পূর্ব নাম ছিল ম্যাট্রিকুলেশন। ওকে, মাধ্যমিকের আগের নাম ছিল ম্যাট্রিকুলেশন। ম্যাট্রিকুলেশন পাস মানে হচ্ছে বিরাট ব্যাপার, কলেজ পাস করার সমান ছিল সেই সময়। ম্যাট্রিকুলেশন গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম, মানে লেখক বাঁচলেন, গল্পকথক বাঁচলেন যে আমাকে আর অঙ্ক কষতে হবে না, আর তার সাথে কি মাস্টার মশাইয়ের হাত থেকেও। কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মনে থেকে গেল। ম্যাট্রিকুলেশন অবধি, ছোট থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষা অবধি গল্পকথকের অঙ্কের প্রতি এতটাই ভয় ছিল, ম্যাট্রিকুলেশন পাস করার পরেও তিনি ঘুমোতে যাবেন, দুঃস্বপ্ন যেন দেখছেন, অঙ্ক তাকে কষতে হবে এই পরের দিনই হয়তো, এরকম। এমএ পাস করার পরেও স্বপ্ন দেখছি, পরীক্ষার লাস্ট বেল পড়ো অথচ একটা অঙ্ক আমার মিলছে না। ভাব এরকম যদি হয় ফাইনাল পরীক্ষাতে, একটা অঙ্ক পারছিস না, সরষার ফুল, গোলাপ ফুল, জবা ফুল একদম চোখের সামনে একদম দেখছিস, গার্ডেন গার্ডেন, কি হবে অবস্থা? আর লাস্ট বেল, 5 মিনিট পর লাস্ট বেল পড়বে। তোর হয়তো এরকম হয়তো মাঝে মাঝে। আচ্ছা, প্র্যাকটিস করতে হবে, ওই জন্য পাতার পর পাতা অঙ্ক প্র্যাকটিস করতে হবে, খালি অঙ্ক দেখলে হয় না, প্র্যাকটিসের জিনিস অঙ্ক আর ইংলিশ গ্রামার বুঝতে হবে আর করতে হবে বাড়িতে। মাস্টার মশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন, দু চোখ দিয়ে তার আগুন ঝরছে, দাঁতে দাঁতে ঘষে বলছেন ডট 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 ডট। পরীক্ষা দিচ্ছি, কিছু তো পারছি না, হ্যাঁ, এমন ভাব করছি লেখার, আর কি হলো, মাস্টার মশাই বা গার্ড আর কোনো জায়গা পেলো না, পাশে এসে দাঁড়িয়ে থাকলো, 5 মিনিট 10 মিনিট, মনে হচ্ছে 1 ঘন্টা সম্পূর্ণ পার করে দিবে। বিরক্তি লাগে না? তাহলে কি এগুলো একটা দুঃস্বপ্ন? মানে ম্যাট্রিকুলেশন পাস করে এমএ পাসও করে গেছে গল্পকথক, কলেজ ইউনিভার্সিটিরও গন্ডি পার হয়ে গেছে, কিন্তু অঙ্কের সেই যে স্কুলের যে বিভীষিকা সেটা আর কিন্তু ছাড়ছে না। মাঝে মাঝেই দুঃস্বপ্ন এভাবে দেখছেন। মাথার উপর দুরন্ত পাখা সত্ত্বেও ঘেমে নিয়ে আমি জেগে উঠেছি। মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে, চোখে পড়ছে সামনে আমার পড়ার টেবিল, আমার বইপত্রের স্তূপ। গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই। আন্ডারলাইন হবে। গল্পকথক কলেজে কি পড়ান? এমসিকিউ আছে, শর্ট কোশ্চেন আছে, কি? বাংলা বিষয়। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাস এলো। কি ফরমাস? বলছে আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে, আন্ডারলাইন হবে। পত্রিকার পক্ষ থেকে হচ্ছে কি ফরমাস, কি অফার পেলেন? ফরমাস হচ্ছে অফার পাওয়া। ওকে, তো কি আমার ছেলেবেলা, গল্পকথক সুকুমারের যে ছেলেবেলা কিরকম ছিল না ছিল সেগুলো গল্পের আকারে নাকি বর্ণনা করতে হবে, সেটা পত্রিকাতে ছাপানো হবে ইত্যাদি। আমি জানালুম লেখক হিসাবে আমি নিতান্তই সামান্য ব্যক্তি, আমার ছেলেবেলার গল্পে কারো কোনো কৌতূহল নেই। তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তার লোককে শোনাতে পারি। কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না। তারা জানালেন সাহিত্যের ইন্দ্র চন্দ্র মিত্র বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেননি। অতএব অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি। অর্থাৎ আপনি যেমনই লিখুন না কেন, কর্তৃপক্ষ বোঝাতে যাচ্ছেন, আপনি যেমনই লিখুন না কেন কারো কোনো মাথা ব্যথা আসবে না, এমনকি স্বর্গের দেবতাদেরও নয়। ক্লিয়ার? পূর্ণ স্বাধীনতা প্রদান করলো। ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই, সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না। অর্থাৎ ছোটখাটো হয়তো পত্রিকা,
যারা পত্রিকাটা নিচ্ছে রেগুলার তারাই জানছে, বাইরের লোকজন জানতে পারছে না, এরকম। কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো, ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়। আন্ডারলাইন হবে, ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়। কোন ঘটনাকে বলা হয়েছে? কাগজ কলম নিয়ে বসে গেলুম, মনে এলো মাস্টার মশাইয়ের কথা, লিখলুম তাকে নিয়ে। আন্ডারলাইন হবে, লিখলুম তাকে নিয়ে এবং স্টার দিবি। গল্পকথক কাকে নিয়ে কি লিখলেন? কোশ্চিন আছে, হ্যাঁ, 3 নম্বরের। কোন মাস্টার মশাই? আশা করি তোরা বুঝতে পারছিস, অঙ্কের মাস্টার মশাইয়ের কথা বলা হচ্ছে, যারা সবাই ভয় পেয়ে থাকতো। ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয়। লেখবার সময় কল্পনার খাত কিছু মিশিয়ে নিলুম, সেটা বলাই বাহুল্য। হ্যাঁ, যে কোনো লেখক যখন কিছু লেখে কিনা, যেটা সম্পর্কেই হোক কিনা, নিজের কল্পনা কিন্তু মিশাবেই অল্প হলেও। এতে কি হয়? মানুষের আকর্ষণটা বাড়ে, পড়ার আগ্রহটা বাড়ে। যেটা হয়নি তার একটু হয়তো দ্বিগুণ বাড়িয়ে বলার চেষ্টা করে, এরকম। সেই সঙ্গে সদুপদেশও একটু বর্ষণ করেছিলুম। মূল কথাটা এই ছিল, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলেই গাধাটা পঞ্চত্ব পায়। আসলে গল্পকথক সুকুমার এই লাইনটার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে শৈশবে তিনি মাস্টার মশাইয়ের কাছে, অঙ্ক মাস্টার মশাইয়ের কাছে তো অঙ্ক শিখেছেন। সেই সময়ে অঙ্কের মাস্টার মশাই একটা গুরুগম্ভীর যে ভাব, সেটা সবাই কিন্তু পছন্দ করতো না। হয়তো বকাঝকা করতো বা মারধর করতো, অঙ্ক না পারলে হয়তো বেশি বেশি কিছু বলতো ইত্যাদি। তো পড়ানোর যে ত্রুটিটা, সেটা গল্পকথক একটু হলেও উপলব্ধি করেছেন। আসলে প্রত্যেক মাস্টার মশাইয়ের, প্রত্যেক শিক্ষকের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। যদি ছাত্রছাত্রীরা সেই মাস্টার মশাইয়ের সাথে মানিয়ে চলতে পারে, তাহলে কি হবে? একটা ভালো রেজাল্ট করবে বা ভালো দিকে যাবে। কিন্তু সেই মাস্টার মশাইয়ের প্রতি যদি একটা বিরক্তি প্রকাশ যদি থেকে যায়, কিছু যদি বুঝতে না পারে, সেই মাস্টার মশাইকে যদি মনে না ধরে বা মানিয়ে যদি না নিতে পারে, বিশেষ করে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা, এটা যদি না পারে, জীবনেও মানুষ হবে না। তুমি 10টা টিচারের কাছে সে যদি যায়, ও 10টা টিচার থেকে 11 নম্বর টিচারের কাছে 11 মাসে যাবে। ওকে, ওদের দ্বারা কিচ্ছু হয় না, মানিয়ে নিতে হয়। ওই যে বলেছিলাম একদিন যে একটা ঝড় ঝঞ্ঝা হচ্ছে, নিজেকে বট গাছের সাথে তুলনা করো। কি হয়? আশেপাশের যেগুলো নরম ডালপালা থাকে ওগুলো কিন্তু ভেঙে যায় অন্যান্য গাছের, কিন্তু একটা বট গাছ ও কিন্তু টিকে থাকে। সে যতই ঝড়ঝঞ্ঝা আসুক না কেন, যতই রোদ আসুক না কেন, গাছটা কিন্তু নষ্ট হয়ে যায় না। ওইরকম ব্যাপারটা। একটা আমি টিচারের কাছে যাচ্ছি, সেই টিচার যেমনই হোক না কেন মানিয়ে নিতে হবে, কি বলছে শুনতে হবে। এমনকি সেই টিচারেরও উচিত, অবশ্যই খালি বকাঝকা করলেই হবে না, স্টুডেন্টদেরও ভালোবাসতে হবে সেই বকার মাধ্যমেও, ঠিক আছে, বকার পাশাপাশি, এরকম। তো আমরা শুরুর দিকে যেটা পেয়েছিলাম, গল্পকথক যেরকম ভাবে বললেন, সেখানে কিন্তু বকাঝকা করতেন, মারধর করতেন, ভয় দেখাতেন, গুরু গম্ভীর ছিল ইত্যাদি, কিন্তু ভালো কোনো দিক কিন্তু তুলে ধরলেন না, তাই না গল্পকথক? তো সেই অঙ্কের মাস্টার মশাইকে নিয়ে লিখতে শুরু করলেন। তার প্রমাণ আমি নিজেই। মাস্টার মশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি, বরং যা শিখেছিলাম তাও ভুলেছি। এখন 2 আর 2 4 না 5 হয়, তাই নিজের মধ্যেও সন্দেহ জাগে। ভাবতে পারছিস, এমন মারধর খেয়েছে, বকাঝকা খেয়েছে এবং এত কঠিনভাবে তিনি শৈশবটাকে, ম্যাট্রিকুলেশনের গণ্ডিটাকে পেরিয়েছেন, যেন এখন 2 দুগুণে 4 নাকি 5 সেটা নিয়ে কনফিউশনে পড়ে গেছে। এত বিরক্ত লাগে গল্পকথকের অঙ্ক সাবজেক্টটা। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে, আন্ডারলাইন হবে, আমাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছেন। আছে শর্ট কোশ্চেনে, মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকু আমার নগদ লাভ, আন্ডারলাইন হবে এটা। তাহলে মাস্টার মশাইকে নিয়ে গল্পটা লিখেছেন গল্পকথক সুকুমার, সেটাতে খুশি হয়ে পারিশ্রমিক হিসেবে পত্রিকার কর্তৃপক্ষ মাত্র 10 টাকা দক্ষিণা কিন্তু দিয়েছেন। আর এখন 10 টাকা পেট ভরা খাওয়ার হয় না, আগে 10 টাকা মানে বিশাল ব্যাপার ছিল। ওকে, তারপরে আরো অনেক দিন পার হয়ে গেল।
সেই লেখার কথা ভুলে গেলুম মাস্টার মশাইকে। বয়স বেড়েছে, বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে। বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না। তার মানে কি, গল্পকথকের বয়স বাড়ছে আর বয়স বাড়ার সাথে সাথে স্মৃতির লোকটা পাচ্ছে। ওকে, এমনি সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো, ওদের বার্ষিক উৎসব, অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে। আতিথ্য বলতে বোঝায় প্রধান অতিথি হিসাবে যাওয়া। ওকে, মেইন গেস্ট। এইসব উপলক্ষেই বিনা পয়সায় বেড়ানো যায়, কারণ কাউকে যখন প্রধান অতিথি হিসাবে আনা হয় কিনা, বাড়ি থেকে প্রোগ্রামে নিয়ে আসা এবং প্রোগ্রাম থেকে বাড়িতে নিয়ে যাওয়ার দায়িত্ব সেই কমিটি বা কর্তৃপক্ষের থাকে, একটা টাকাও খরচ করতে হয় না। বোঝা গেছে? কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজোচিত সম্বর্ধনা মেলে। এখনকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। চড়ুই পাখি সামান্য একটা পুচকে পাখি, পাত্তা দিই না, কিন্তু রাজহংস কোথাও যদি দেখি, আরে বাপরে কি সুন্দর পুকুরের মধ্যে ভেসে বেড়াচ্ছে বা বাগানে ঘুরে বেড়াচ্ছে। রাজহাঁস দেখেছিস তোরা? সাদা রঙের বিশাল বড় বড় হয়, দেখতে ভালো লাগে না? তাহলে কোথায় চড়ুই পাখি, কোথায় রাজহাঁস? তাহলে লেখক তুলনা করছে এই যে সামান্য যে কোনো মানুষই যদি কলকাতার বাইরে যদি বেড়ায়, সেটা যতই নগণ্য হোক না কেন ব্যক্তিটা, সেটা রাজহাঁস অর্থাৎ রাজকীয় সম্মান পায়, রাজার মতন সম্মান পায়। কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ, কারণ যত দূর বাড়বে তত কি বিনা পয়সায় যেতে পারবে, ঘুরতে টুরতে পারবে, খেতে টেতে পারবে, এলাই ভাবে জীবনযাপন করতে পারবে। এরকম আমি সুযোগটা ছাড়তে পারলাম না। গিয়ে পৌঁছতে চা খাবার আতিথেয়তার উচ্ছ্বাস, মানে অতিথি যে সৎকার বা অতিথি যে যে ইয়ে করা, তোর পরিচর্যা যে করা, সেটার কিভাবে করি আমরা? কেউ বাড়িতে যখন আসে, যখন গেস্ট আসে, তখন কিভাবে করি? চা বিস্কুট দিই, তাই না? ছেলেরা তো এলোই, দু চারজন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন। এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো। রোমাঞ্চিত কলেবরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলো। ব্যক্তি হিসাবে আমি যে এত মূল্যবান, এর আগে কে ভেবেছিল সে কথা? অটোগ্রাফ, অটোগ্রাফ নিতে এসছে ফ্যানেরা। হ্যাঁ, সবাই জাকিয়ে বক্তৃতা করা গেল। রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলুম, কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলাম বার্নার্ড শর নামে। বার্নার্ড শ হচ্ছে আইরিশ নাট্যকার। যখন গল্পকথক বক্তৃতা দিতে উঠেছেন, তখন রবীন্দ্রনাথ থেকে বিভিন্ন কবিতা বা গল্পের হয়তো উদ্ধৃতি তিনি তুলে ধরছেন। আবার ঠিক একইভাবে গাল গল্প হিসাবে কোনো একটা ইংরেজি ভ্যাটভুট ছেড়ে দিয়েছে, কার নাম দিয়ে? বার্নার্ড শর নাম দিয়ে। কারণ বার্নার্ড শর লেখা তো বেশিরভাগই কেউ পড়েনি, তাই না? যারা জানবে তারাই ধরতে পারবে, কিন্তু কি 99% মানুষজন পড়েনি, তাই একটা নাম করে চালিয়ে দিল। এবার মানুষজন ভাবছে বাহ, চমৎকার বক্তৃতা দিয়েছে ইত্যাদি। দেশে শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম, তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল। এই যে এরকম করে একজন থাকে না, আজকে এটা হবেই, পাশে দেখা গেলো ফুলদানি থাকলো, ফুলদানিটা পড়তে গিয়েও বেঁচে গেল, আন্ডারলাইন হবে। তাহলে কিল চর ঘুষি মারার সময় গল্পকথক কোন জিনিসটা ফেলে দেওয়ার হাত থেকে রক্ষা পেয়েছিল? কি হবে উত্তর? ফুলদানি। এমসিকিউ আছে। আর হলো ফাটানো হাততালি, কান বন্ধ হওয়ার চোখ। বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন, বাহ, ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ভ তেমনি সুমধুর। আমি বিনীত হাসিতে বললুম, আজ শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলুম না। মানে এমন আহ্বাব দেখাচ্ছে যেন মনে হচ্ছে শরীর খারাপ, যেরকম তোরা অজুহাত দিস না, কেন রে পড়া হয়নি কেন? পেটে ব্যথা স্যার, মাথা ব্যথা স্যার, কালকে জ্বর হয়েছিল ইত্যাদি। হয়তো আমাদের সময় একটা ইয়ে ছিল,
কমন অজুহাত ছিল, আসিস নি কেন রে? স্যার টায়ার পাংচার। কিচ্ছু শুনতো না, গালে একদম চট তিল বসিয়ে দিত পুরো। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল। শরীর ভালো নেই, তাতেই এরকম বললেন স্যার? শরীর ভালো থাকলে তো আরো মনে হচ্ছে একদম ফাটিয়ে দিত ইত্যাদি, অর্থাৎ প্রলয় হয়ে যেত। আমি উদার হাসি হাসলুম, যদিও মনে মনে জানি এই একটা সর্বার্থক সাধক বক্তৃতায় আমার সম্বল। রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত এইটাকেই এদিক ওদিক করে চালিয়ে দিলি। মানে কি বলতো, গদ বাঁধা লাইন কিছু মুখস্থ করা আছে, সেটা যে কোনো বক্তৃতাতে যাই সেই বক্তৃতাটাই ঢেলে দেয়। ওকে, এরকম। স্তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি, এমন সময় একটা ছেলে এসে খবর দিল এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান। আন্ডারলাইন হবে। এখানে ভদ্রলোককে গেস করতে পারছিস তোরা? অঙ্কের মাস্টার মশাই। দেখ না কি কাণ্ড ঘটবে এবার। প্রিন্সিপাল বললেন, বেশ তো, ডেকে এনো এখানে। ছেলেটি বলল, তিনি আসতে চাইছেন না, বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন। আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছেন, মানে ভালো লেগেছে, আমাকে অভিনন্দন জানাবেন। তার মানে গল্পকথক যে বক্তৃতাটা দিয়েছে কিনা সেটা তার অঙ্কের মাস্টার মশাইকে নিয়ে। এবার কি হয়েছে, অঙ্কের মাস্টার মশাই দূর থেকে তার বক্তৃতাটা শুনেছে, শুনে ভালো লেগেছে এবং এসছে তার কাছে দেখা করতে। কিন্তু গল্পকথক এখনো কিছু কিন্তু বুঝতে পারছে না, ভাবছে যে কোনো হয়তো ফ্যান, তার বক্তৃতা ভালো লেগেছে, তার সাথে হয়তো দেখা করতে এসছে ইত্যাদি। এই অভিজ্ঞতা আগেও হয়েছে, মানে অভিজ্ঞতা লাভও এরকম হয়েছে, হ্যাঁ, যে তার বক্তৃতা হয়তো ভালো টালো লেগেছে, তার সাথে হয়তো কেউ দেখা করতে এসে এরকম। সুতরাং দাক্ষিণ্যে পুলকিত চিত্তে আমি বললুম, মানে তার প্রতি অনুগ্রহ জানিয়ে বললুম, আচ্ছা চলো আমি যাচ্ছি। হলের বাইরে একটা ছোট একটা মাঠ, তরল অন্ধকারে ঢাকা, মানে হালকা অন্ধকারে ঢাকা। অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলাম না, তারপর চোখে পড়লো মানুষটিকে। দেখবি কোনো জায়গায় জোরালো আলো থেকে যখন বেরাস বা অন্ধকারের দিকে যদি যাস বা অন্ধকার থেকে জোরালো আলোর দিকেও যদি আসিস, মানে উল্টো ঘটনা, তাহলে কি হয়, চোখে একটা ধাঁধা ভাব লাগে না? বিশেষ করে এই যে যখন গরমের সময় সূর্যের আলোতে আমরা ঘর থেকে যখন বেরাই, বাপরে এত রোদ্দুর, সাজা করছে চারিদিক। আবার ঠিক একইভাবে রোদ থেকে বেরিয়ে যখন ঘরের মধ্যে ঢুকবো, অন্ধকার অন্ধকার হালকা লাগে। কুচো লম্বা চেহারা, তাহলে কিরকম আন্ডারলাইন করবি, মানুষটার চেহারা কেমন পরিচয় পাচ্ছি, কুচো লম্বা চেহারা। কুচো বুঝিস তো, ওই যে কাঁধটা বা পিঠটা ওই যে নিচু করে থাকে, কুচো করে হাঁটে বুড়ো মানুষেরা, বুড়ি মানুষেরা। মাথার সাদা চুলগুলো চিকমিক করছে, মানে মাথা ভর্তি সাদা চুল। বয়স্ক। ডাকলেন, সুকুমার। আমি চমকে উঠলাম। এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য, তার চেয়ে আশ্চর্য ওই গলার স্বর। আন্ডারলাইন হবে, তার চেয়ে আশ্চর্য ওই গলার স্বর। কার গলার স্বরকে এখানে বলা হয়েছে? গল্পকথক সুকুমারের অঙ্কের মাস্টার মশাইয়ের গলার স্বরকে বলা হয়েছে। আমার মনটা অদ্ভুতভাবে দুলিয়ে দিল। আন্ডারলাইন হবে। স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। গল্পকথক ভয় পেলেন। আরে বাপরে, আমার নাম ধরে ডাকছেন, অথচ চেনা কণ্ঠস্বর, কোথায় যেন শুনেছি, তারপর বয়স্ক বয়স্ক গলা। আমাকে চিনতে পারছো সুকুমার? আমি মাস্টার মশাই বলছেন। তখন উত্তর দিচ্ছে সুকুমার, চিনেছি। ভয় পাওয়ার অর্থটা বুঝতেও আর বাকি নেই। এই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে। আন্ডারলাইন হবে, আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে। মাস্টার মশাইকে তো ভয় পেত, যখনই মাস্টার মশাই তার নাম ধরে ডাকতো শৈশবে স্কুলের সময়ে, তখন কিন্তু ভয় পেত। সেই ডাকটা এখনো সুকুমারের মনের মধ্যে রয়েছে। জানি এখনই একটা ভয়ঙ্কর চড় আমার পিঠের উপর নেমে আসবে। এত বয়স হয়ে গেছে, ভাবতে পারছিস? মাস্টার মশাইয়ের প্রতি এতটা ভয় এবং শ্রদ্ধা দুটোই মিলেমিশে আছে বলেই
সুকুমার এত বয়সেও মাস্টার মশাইয়ের মুখোমুখি হয়েও সেই যে একটা ভয় ভয় ভাব, সেটাও কিন্তু একটা থেকে গেছে। ওকে, সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে, মানে মনের গভীরে, হৃদয়। ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে, অর্থাৎ চমকে গেছে গল্পকথক। আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো, অর্থাৎ প্রণাম করলেন গল্পকথক, সম্মান জানালেন। মাস্টার মশাই আপনি? মাস্টার মশাই বললেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও। যশস্বী মানে খ্যাতি অর্জন করো, নাম ডাক হও। আশীর্বাদ করলেন এটা বলে। রিটায়ার করার পর এইখানে এসে মাথা গুঁজেছি, বাইরে থেকে বেরোই না। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি, মানে যেখানে সভা আয়োজনটা হয়েছে তার ঠিক আশেপাশেই গল্পকথকের রিটায়ার্ড মাস্টার মশাই থাকেন। খুব ভালো বলেছো সুকুমার, খুব খুশি হয়েছি। ভাবতে পারছিস মাস্টার মশাইকে নিয়ে কথাগুলো বলেছে যে শৈশবে মাস্টার মশাই আমাদেরকে এইভাবে পড়াতেন, এই মারধর করতেন, ইত্যাদি ইত্যাদি। তা আবার রং চং মিশিয়ে, ওই যে বললো না একটু বাড়িয়ে একটু বলেছি, ছিল তো। মাস্টার মশাই কিন্তু কোনো ক্ষোভ নেই এক্ষেত্রে, কোনো রাগ নেই। মাস্টার মশাই বরং আরো প্রশংসা করেছে। কেন? কারণ এত বছর পর অন্তত একটা ছাত্র আমাকে তো মনে রেখেছে। এটাই হলো শিক্ষক এবং ছাত্রের মধ্যে সুমধুর সম্পর্ক। এই যে প্রত্যেক টিচারের কাছ থেকে দশম শ্রেণীতে যারা মাধ্যমিক দেয় বা ক্লাস 12-এ যখন উচ্চ মাধ্যমিক দেয়, তখন কিন্তু টিচারকে ছেড়ে চলে যায়, কিন্তু টিচার মনে কিন্তু রেখে দেয়। স্টুডেন্ট ভুলে যায়, টিচার কিন্তু মনে রেখে দেয়। ওই জন্য দেখবি অধিকাংশ টিচার বলবে কিছু কিছু স্টুডেন্টকে রাস্তায় দেখেছি কথা টথা বলে না, এমন ভাব করে মনে হচ্ছে আমার কাছে পড়েই নি, অথচ 5-6 বছর ধরে ওকেই আমি পড়ালাম। এরকমটা করাটা উচিত নয়। 1 মাস পর বা 2 মাস পর যে কোনো টিচারের কাছে শিক্ষা তো দিয়েছে, কিছু তো শিক্ষা দিয়েছে, যে শিক্ষার জন্য তুই 1 মাস 2 মাস পার করেছিস, তারপর তুই ছেড়েছিস কি ছাড়িসনি সেটা আলাদা ব্যাপার। কোনো সময় এরকম করাটা উচিত নয়। এক্ষেত্রে যেহেতু এত বছর পরেও গল্পকথক সুকুমার তার অঙ্কের মাস্টার মশাইকেও মনে রেখেছে, তাই অঙ্কের মাস্টার মশাই কতটা খুশি মনে আশীর্বাদ করলেন ভাব। বেঁচে থাকো বাবা, মানে দীর্ঘজীবী হও, যশস্বী হও, খ্যাতি অর্জন করো, নাম ডাক হোক। কত সুন্দর কথা বললেন, আশীর্বাদ করলেন। ওকে, এবার বলেছে রিটায়ার করার পর এখানে এসেই মাথা গুঁজেছি, বাড়ি থেকে বেরোই না। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি, পড়লাম। খুব ভালো বলেছো সুকুমার, খুব খুশি হয়েছি, কিন্তু আমি খুশি হতে পারলুম না। মানে গল্পকথক বলছে, আমি তো খুশি হতে পারলাম না। বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টার মশাই, বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করতো চোখ। আজ আমার বক্তৃতায় ফাঁপা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি, তাহলে সেটা আমার কৃতিত্বে নয়, ওর মনের বয়সও বেড়েছে বলে। অর্থাৎ মাস্টার মশাইয়ের মনের বয়স তো বেড়েছে, তাই ক্ষমা টমা হয়তো করে দিয়েছেন তিনি, আমার ভুল ত্রুটিগুলো তিনি মাফ করে দিয়েছেন। অপরাধীদের মতো চাইলুম না স্যার আপনার সামনে। মাস্টার মশাই আমাকে বলতে দিলেন না, তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়। এই যে তোরা যদি ভালো রেজাল্ট করিস, বছর পর বছর বলে যাব যারা পড়তে আসবে, জানিস অমুক নাম ছিল, আমার কাছে পড়ে এই রেজাল্ট করেছে। কারো ভালো লাগবে, তোরও যেরকম ভালো লাগবে আমারও সেরকম ভালো লাগবে। আমার তো মানে আমার কেন, যে কোনো মাস্টার মশাই চিরকাল মনে থাকে এরকম ঘটনা। কিছু দিতেই পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি, মানে মেরেছে, বকাঝকা করেছে। এই কথাগুলো এখন মাস্টার মশাইয়ের মনে পড়ছে। বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন, আন্ডারলাইন হবে, বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শতছিন্ন একটা জীর্ণ পত্রিকা। মাস্টার মশাই বের করছেন, একদিন আমার ছেলে এইটে এনে আমাকে দেখালে, পড়ে আনন্দে আমার চোখের জল এলো, আন্ডারলাইন হবে, পড়ে আমার আনন্দে চোখের জল এলো। মানে কোন পত্রিকা বুঝতে পারছিস আশা করি, ওই যে সেই পত্রিকাটা শুরুর দিকে পড়েছিলাম না, কর্তৃপক্ষ এসে লিখতে বলেছিল, তাই না? ওটা। কতকাল হয়ে গেল তবু সুকুমার
আমাকে মনে রেখেছো? আমাকে নিয়ে গল্প লিখেছো? সকলকে এই লেখা আমি দেখাই, বলি দেখো আমার ছাত্র, আন্ডারলাইন হবে, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। ইতিহাসে যেরকম স্বাধীনতা সংগ্রামীরা অমর, বছর পর বছর প্রজন্মের পর প্রজন্ম আমরা পড়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও পড়ব, এরকম একটা মাস্টার মশাই, যেহেতু মাস্টার মশাইয়ের জীবন কাহিনী যেহেতু সুকুমার কি করেছেন, গল্পের মাধ্যমে লিখেছেন, তাই সেই লেখার মাধ্যমে অমর করে তুলেছেন। ওকে। মুহূর্তে আমার জিভ শুকিয়ে গেল, লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছা করলো। একটা কিছু বলতে চেষ্টা করলো, কিন্তু মুখে কথা ফুটলো না। অর্থাৎ গল্পকথক নিজেকে ছোট মনে করতে লাগলো এই কথাটা শুনে, এই কথাটা বলার পর। মাস্টার মশাইয়ের গলা থেকে এসেছিল, একটু চুপ করে থেকে বললেন, কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার, কি বলবো। তোমার এই লেখাটা সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে। দু একজন বলে, যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছি আপনাকে। অর্থাৎ এক একজন ওই যে আছে না, একজন কেন, এখন বর্তমান সমাজে 10 জনকে যদি টিচার গালমন্দ বা একটু বেশি যদি মারপিট যদি করে, বাইরে গিয়ে কিন্তু গাল তাল দেয়। 10 জনের মধ্যে 10 জনই দিবে, এটা মানতে হবে। খুব ভালো জন যারা আছে, যারা বুঝতে পারে যে ঠিক আছে স্যার তো ওইরকমই, আজকে গাল দিল কালকে আমাকে এমনিই ভালোবাসবে, এরকম যদি মেন্টালিটি যদি কারো যদি থাকে, সেটা কিন্তু মাথার মধ্যে থাকে না। অর্থাৎ মানিয়ে যারা নিতে পেরেছে। এবার কি বলেছে আমি বলি, শোনাবে কেন, কত শ্রদ্ধা দিয়ে লিখেছে। আর সত্যিই তো, অন্যায় যদি করে থাকি, ওরা ছাত্র, ওরা সন্তান, বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে বই কি। একজন স্টুডেন্ট টিচারের কাছে কিন্তু সন্তান সম হয়ে থাকে। জানো সুকুমার, আনন্দে তোমার আমি একটা চিঠি লিখেছিল, কিন্তু পাঠাতে সাহস হয়নি। তোমরা এখন বড় হয়ে গেছো, এখন কিছু বলতে গিয়ে থেমে যান মাস্টার মশাই, আর বলতে পারলেন না। আবছা আলোটায় এখন অভ্যস্ত হয়ে উঠেছিল। দেখলুম মাস্টার মশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। মাস্টার মশাই এত আনন্দ পেয়েছেন, মনে রেখেছে বলে তার দু চোখ ভরে আনন্দ অশ্রু বয়ে যাচ্ছে। মনে হলো স্নেহ, মমতা, ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। সেই স্নেহ কোটি মণি মাণিক্য দিয়ে যার পরিমাপ হয় না, সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চেয়ে বেশি, সেই ক্ষমা কুবেরের ভান্ডারকে ধরে ধরে দিয়েও তা যা পাওয়া যায় না। অর্থাৎ মাস্টার মশাই ছাত্রের প্রতি যে ক্ষমা প্রদর্শন করেছে, স্নেহ মমতাবোধ মাস্টার মশাইয়ের মনে যে রয়েছে, কারণ এত বছর পরেও সবার সামনে বক্তৃতা দিয়ে তারই ছাত্র মাস্টার মশাইয়ের বিরুদ্ধাচারণ করে বক্তৃতা দিয়ে হাততালি পেয়েছে, সবার প্রশংসা করেছে। মাস্টার মশাই একটা কোনো কিন্তু গালিগালাজ কিচ্ছু বললেন না, মনের দুঃখও করলেন না, বরং আরো প্রশংসা করলেন। তো তাই বলছে কুবের, কুবেরকে, কুবের হচ্ছে যক্ষরাজ, কুবের দেবতা। লক্ষ্মী পূজার সময় কুবেরের পুজো করা হয়। ওকে। ধন সম্পত্তির দেবতা কুবের। তো সেই ধন সম্পত্তির দেবতা কুবেরের যত ধন সম্পত্তি রয়েছে, টাকা পয়সা রয়েছে, সেগুলো যদি একত্রে করা যায় যত দাম হবে, সেই দাম, সেই দামের মূল্যের থেকেও ঊর্ধ্বে উঠে গিয়ে মূল্য নির্ধারণ করা সম্ভব হবে না কিসের, ছাত্র শিক্ষক সম্পর্কের। বোঝা গেছে। আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম, আন্ডারলাইন হবে। শেষ পর্যন্ত গল্পকথক সুকুমার নিজেই আফসোস করছেন, হাইরে আমি মাস্টার মশাইয়ের বিরুদ্ধাচারণ করে লিখলাম, আর পত্রিকার কর্তৃপক্ষের কাছ থেকে 10 টাকা দক্ষিণা পেলাম, তার মানে কি আমি মাস্টার মশাইকে বিক্রি করে দিলাম। আমি কি করলাম, এই অপরাধ আমি বইব কি করে, এই লজ্জা আমি কোথায় রাখবো। এখানেই শেষ হলো দাম গল্পটা। বুঝতে পারলি সবাই? আরো কোনো অসুবিধা আছে? ওকে।